প্রসেনজিৎ চ্যাটার্জি শুনেছি मैंने प्यार किया রিজেক্ট করেছিলেন, তো উনি মালিকটা কেন অ্যাকসেপ্ট করলেন? মালিককে কোনোভাবেই ফিল্ম হিসেবে ক্যাটাগরাইজ করা যায় না, এটা নিছকই একটা টেমপ্লেট। মালিক পুরোটা দেখার পর আমার মনে প্রশ্ন উঠলো যে এই সিনেমাটা বানানো কেন হয়েছিল, কারণ এর মধ্যে 1%ও কোনো অরিজিনালিটি নেই। এরকম গল্প বহুবার আপনারা দেখেছেন, প্রায় 100খানার বেশি সিনেমা বানানো হয়েছে এই গল্পের ওপর, এবং সেগুলোর মধ্যে হয়তো কোনো ইনোভেশন ছিল। মালিকে আগেই যেটা বললাম 1%ও ইনোভেশন নেই। একটা র্যাগস টু রিচেস স্টোরি, যেখানে একটা গরিবের ছেলে সে গুন্ডা হয়ে গেছে এবং একজন পলিটিশিয়ান রয়েছেন, একজন ক্রিমিনাল রয়েছেন যিনি অ্যান্টাগনিস্ট, তারপর একটা বিট্রিয়াল রয়েছে, একটা ট্র্যাজেডি রয়েছে। কমন স্টোরি লাগছে না? মনেও করতে পারবেন না লাস্ট কোন সিনেমায় এই গল্পটা দেখেছেন, কারণ সব সিনেমায় এই গল্পটাই আছে। এই সিনেমায় স্ক্রিন প্লে আর ডিরেকশন নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, কারণ এটা স্ক্রিন প্লে আর ডিরেকশন আপনার মনে হবে এআই দিয়ে করা হয়েছে। এতে অ্যাকচুয়ালি একটা হিউম্যান টাচ আপনি কোনোভাবেই ফিল করবেন না, কারণ হিউম্যান টাচ যখন হয় না তখন সে যদি চুরিও করে, প্রীতমও যখন চুরি করে গান লিখতো, কিছু নিজস্ব জিনিস দেওয়ার চেষ্টা করতো, কিন্তু এই সিনেমায় নিজস্বতা বলে কিছু নেই। ইটস জাস্ট মনে হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে একটা স্ক্রিন প্লে বানাতে বলেছে এবং সেখান থেকে যেটা বেরিয়েছে সেটাও একটা এআই মেশিন দিয়ে বানানো হয়ে গেছে। রাজকুমার রাও অনেক ধরনের সিনেমা করেছিল, হয়তো ওর ফিল্মোগ্রাফিতে এই ধরনের ফিল্ম মিসিং ছিল, তাই জন্য আই থিঙ্ক এটা একটা প্যাশন প্রজেক্ট। মানে রাজকুমার রাও চেয়েছিল যে এইভাবে ওকে কেউ প্রজেক্ট করেনি, তো এটা একটা সেলফ স্পন্সর প্রজেক্টই বলতে পারেন আপনি। দেখুন, পুষ্পা ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা অনেক পরের কথা, বাট সবাই আল্লু অর্জুন নয়। এরকম একটা মাস রূপে নিজেকে ক্যারি করা, আই এম সরি টু সে রাজকুমার রাও ফেলড ভেরি ব্যাডলি। রাজকুমার রাও ইজ আ ভেরি গুড অ্যাক্টর, যার ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। সে আগে প্রচুর নানান ধরনের ক্যারেক্টার্স প্লে করেছে, অনেকগুলো খুব ভালোভাবে প্লে করেছে, কিন্তু এই ক্যারেক্টারটা সামহাও ওনার সাথে যায়নি, ফিজিক্যালি স্পেশালি ওনার সাথে যায়নি। উনি এক্সপ্রেশন দিয়ে যতটাও চেষ্টা করেছেন কভার আপ করার, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই জিনিসটা বেরিয়ে আসেনি। আপনি দেখবেন রাজকুমার রাও টিপিক্যাল ওনার ওই স্ত্রী বা অন্যান্য ফিল্মে যেরকম ডায়লগ ডেলিভারি করেন ওই স্টাইলে ডায়লগ দিচ্ছেন, শুধু তার সাথে হাতে রয়েছে অটোমেটিক রাইফেল এবং গুলি করে মারছেন, এইটাই যে অ্যাডিশন, বাকি কিছু চেঞ্জ হয়নি। সিনেমাতে বাকি ভিলেনরা সবাই কার্ডবোর্ড কাট আউট ক্যারেক্টার, তাদের মধ্যে কোনো ডেপথ নেই, তাদের মধ্যে কোনো ক্যারেক্টার মোটিভেশন নেই, কে কেন কি করছে এটা কিন্তু ডিফাইন্ডই নয়, এবং প্রত্যেকটা জিনিসের ম্যাগনিটিউড না বিশাল করে দেখানো হয়েছে। মানে পুরো সিনেমাতে যদি দেখানো হতো যে দীপক মানে মালিক মানে রাজকুমার রাও এর ক্যারেক্টারটা একটা ছোট গুন্ডা, তাহলে হয়তো বিলিভেবল হতো। না, মারিত গন্ডার লুটিত ভান্ডার, মানে প্রত্যেকটা লাইনে একবার করে মালিক বলা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার একবার করে আসছে মালিক 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 মালিক। উই নো রোল ক্রেডিটস আর দিতে হবে না, আমরা কোন সিনেমা দেখছি উই নো, প্রসিড উইথ দ্য স্টোরি। এবং যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে এটা পুরোপুরি আনরিয়েলিস্টিক। প্রথমত এটা একটা পিরিয়ড ড্রামা, পিরিয়ড ক্রাইম থ্রিলার। সো কারণ ফিল্মটা যখন শুরু হচ্ছে তখন দেখানো হচ্ছে 1990 এলাহাবাদ, এটা কিন্তু দেখানো হলো। তারপর সিনেমার কালার গ্রেডিং থেকে নিয়ে সেট ডিজাইন থেকে নিয়ে লোকের ম্যানারিজম থেকে নিয়ে কোথাও আপনি ফিল করবেন না এটা অ্যাকচুয়ালি 1990-তে সেট করা। মানে এটা একটা পিরিয়ড ড্রামা, পিরিয়ড থ্রিলার, বারবার ড্রামাই বেরোচ্ছে বিকজ ড্রামাই চলছিল। কিন্তু যখন আপনি সিনেমাটা কিছুক্ষণ দেখে নেবেন না, আপনাকে যদি পাশ থেকে কেউ এসে বলে ভাই এটা কিন্তু 1990-র ঘটনা, তখন আপনি বলবেন কি বলছিস ভাই, এ তো দেখে মনে হচ্ছিল এখনকারই ঘটনা। মানে 1990-তে কেন সেট হয়েছে এর পেছনে কোনো লজিক নেই, গল্পের কোনো আগে নেই পিছু নেই, মানে কোনো ব্যাক স্টোরি নেই, কোনো গোয়িং ফরওয়ার্ড, কার কি অবজেক্টিভ, কার কি ডিরেকশন, কিচ্ছু ডিফাইন নয়। সবাই নিজের মন মর্জি করছে, শুধু কথায় কথায় বলছে মালিক, মালিক বলে ভয় পেয়ে যাচ্ছে সবাই। আরে মালিক কি, কেন, কে, কোথায়, কিচ্ছু মানে বলার প্রয়োজনই মনে করেনি ডাইরেক্টর। যে হ্যাঁ রাজকুমার রাও দীপক একজন এরকম কৃষকের ছেলে ছিল, কৃষকের ছেলে থেকে একটা খুন করলো, একটা খুন করে সে মালিক হয়ে গেল। একটা খুন করে ভাই পুষ্পাতে পুরো দেখিয়েছে জিনিসটা, ওর জার্নিটা ফ্রম র্যাগস টু রিচেস। যখন একটা স্টোরি তুমি তুলছো তখন তোমাকে জার্নিটা দেখাতেই হবে, স্পেশালি তুমি যখন এরকম একটা ঘিসাপিটা স্টোরি তুলেছো যার মধ্যে নতুনত্ব বলে কিচ্ছু নেই। কথায় কথায় আপনি শুধু শুনবেন ইলেকশন আসছে, না ইলেকশনের ক্যাম্পেইন দেখানো হয়েছে, না প্রচার দেখানো হয়েছে, না প্রপার কোনো পলিটিশিয়ান দেখানো হয়েছে, কিচ্ছু নেই। মানে এরা বেসিক্যালি পুষ্পার স্টোরিটাকে ধরে ওটাকে
স্ট্রিপ করেছে, বেসিক প্রপার্টিগুলো বাদ দিয়ে দিয়েছে, বলেছে এটাকে রাজকুমার রাওকে দিয়ে করাও, এটার নাম দিয়ে দাও মালিক, দারুণ চলবে। না চললেও লোককে বলবো চলেছে। এই মালিক কিভাবে মাফিয়া হলো দেখানো হয়নি। মাফিয়া হওয়ার আগে ও কিন্তু বিবাহিত ছিল, তো ও কি করতো, মানে ওর বউ তো হাউস ওয়াইফ, তো সেখানে ও কি করে খাওয়াতো বউকে সেটা দেখানো হয়নি। ওর বাবা যে কৃষক ছিল সেটাও দেখানো হয়নি। একবার শুধু দেখানো হলো ওর ক্ষেতে কেউ একজন অ্যাটাক করলো, ওর বাবাকে মারলো, মানে মেরে দেয়নি, জাস্ট মারলো, সেখান থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য একজনকে খুন করলো, খুন করে মালিক হয়ে গেল। এবং এইগুলো আজকাল তো 3-4 মিনিটের ট্রেলারই হয়ে যায়, সেগুলো দেখে মোটামুটি এগুলো আমরা বুঝে গেছিলাম। এবং হাইলি প্রেডিক্টেবল স্টোরি, যেহেতু টেমপ্লেট বেসড, মানে জেনারিক স্টোরি, একদম যেটা চলছে ওটাকে ধরে বসানো রয়েছে, তার মধ্যে কোনো ফরেন এলিমেন্ট নেই, তো এই জন্য আপনি জানেন হ্যাঁ এ তো মরবে, হ্যাঁ এটা হবে, কে কখন প্রেগনেন্ট কে কখন মরবে এটা সিনেমার হওয়ার আধ ঘন্টা আগে আমরা দেখতে দেখতে বলছিলাম হ্যাঁ এর নিশ্চয়ই প্রেগনেন্ট হবে, হ্যাঁ এ নিশ্চয়ই মরবে, হ্যাঁ ও ওকে বিট্রে করবে, এতটা প্রেডিক্টেবল। তার উপর সিনেমার লুক অ্যান্ড ফিল ভেরি পুয়ার, মানে বলিউডের খুব নিম্ন স্তরের কাজ এটা, সেটা দেখে বোঝা যাচ্ছে। মানে হ্যান্ডহেল্ড শর্টস, প্রত্যেকটা মানে ক্যামেরা এদিক ওদিক নড়ছে, অনেকের মুখ পুরোপুরি আউট অফ ফোকাস, সেই শটগুলোই রেখে দেওয়া হয়েছে। এডিটিং চপি, শুধু এক একটা পয়েন্ট মানে ওয়ান্টেজ পয়েন্ট থেকে নেওয়া হয়েছে যাতে রাজকুমার রাওকে দেখানো যায় যে হি ইজ আ মেগা সুপারস্টার। হি ইজ নট। কোনো ক্যারেক্টারের সাথে আরেক ক্যারেক্টারের কেমিস্ট্রি নেই, ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, যেটা আগেই বললাম। হাজব্যান্ড ওয়াইফকে হাজব্যান্ড ওয়াইফ মনেই হচ্ছে না, বাবা ছেলের মধ্যে কেমিস্ট্রি 1-2বার দেখানো হয়েছে, যেটা আমরা ভেবেছিলাম ট্রেলার দেখে বাবা ছেলের কেমিস্ট্রি বা স্টোরিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, যে কি করে রাজকুমার রাও মালিক হলো। না, মালিক একটা জাস্ট র্যান্ডম টার্ম ও হাওয়া থেকে তুলে নিয়ে নিজেকে দিয়ে দিয়েছে, কারণ ওর বাবা কৃষক ছিল, তার একটা মালিক ছিল, এই জন্য ও নিজেকে মালিক বলে। এবং যখন পুষ্পায় দেখবেন সিন্ডিকেট চলছে, তখন কত শয়ে শয়ে লোক দেখানো হয়েছিল, মানে সিজিআই ইউজ করছে, সেট ডিজাইন সেরকম রয়েছে, ম্যাসিভ স্কেলে নিয়ে গেছে। এবার এটাকে যেটা বললাম, এটা যদি দেখানো হতো যে মালিক একটা ছোট গুন্ডা, পাড়ার গুন্ডা, এরকম কিছু, তাহলে বিলিভেবল হতো। ম্যাগনানিমাস গুন্ডা একজন, মানে ওর কথায় লোকে থরহরি কম্প, কেঁপে যায় লোকে, মানে মালিক শুনে অজ্ঞান হয়ে যাচ্ছে। অথচ ওর দলে কজন কাজ করে? 5 জন, 5 জন থেকে 10 জন ওর দলে কাজ করছে, এবং তারা মোটামুটি তাদের শুধু হাতে একটা করে অটোমেটিক রাইফেল রয়েছে, তার বাইরে তাদের কোনো পাওয়ার নেই, বুদ্ধি নেই, প্রত্যেকটা মাথা মোটা। আর যদি আমাদের বাংলার ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলা হয়, তাহলে উনি এই সিনেমাটা কেন করেছিলেন আমার কোনো আইডিয়া নেই। মেবি গুড পে চেক, অর মেবি বেঙ্গল ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, ওই জন্য উনি বুঝেছেন যে এই সময় কেটে পড়াটা ভালো। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বাট এই সিনেমায় ওনার ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা না খুব ভালো ছিল, দেখে মনে হলো বাহ, সত্যি মানে অ্যাকচুয়ালি উনি একটা পোর্শনে রাজকুমার রাও থেকে বেটার পারফর্ম করেছেন, সিরিয়াসলি, মানে নট আ জোক। মনে হচ্ছিল ওনার স্ক্রিন প্রেজেন্স, দেখুন ভেটারান অ্যাক্টর, ভালো হোক খারাপ হোক, একটা স্ক্রিন প্রেজেন্স আছে ওনার। তো উনি যখন স্ক্রিনে এসেছিলেন দেখে মনে হচ্ছিল হ্যাঁ কেউ এসছে। কি এত বাজেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে, মানে পুরো মনে হবে বেলুনটাকে হাওয়া দিয়ে ফুস করে ছেড়ে দিল। পরের সিন থেকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে পুরো বানিয়ে দিয়েছে, মানে সেই বাবা কেন চাকরের ওরকম ক্যারেক্টার বানিয়ে ছেড়ে দিয়েছে। উনি 98 খানা এনকাউন্টার করেছেন, দেখে মনে হচ্ছিল না। আমার মনে হয় যেরকম অন্য কাউকে দিয়ে করিয়ে আজকাল ক্রেডিট নেওয়ার চল এসে গেছে, যেরকম অনেক রিভিউয়াররা সিনেমা না দেখে রিভিউ দিয়ে দেয়, তো ওই রকম আমার মনে হয় উনিও 98 খানা এনকাউন্টার নিজে করেননি, কারণ ওনার বাড়িতে ওনার নাতিকে কিডন্যাপ করে নিয়ে গেল, সেই দেখে উনি প্রায় কেঁদে ফেলছেন, এবং তারপর থেকে পুরো সিনেমাতে উনি কিচ্ছু করেননি। মানে একটা ক্যারেক্টারকে এমন পেডেস্টাল দেওয়া হলো যেখান থেকে স্টেট তাকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। এবং এই সিনেমাটা সেই মরালি অ্যাম্বিগুয়াস সিনেমাগুলোর ক্যাটাগরিতে পড়ে, যেখানে আমরা নেগেটিভ হিরো ওয়ার্শিপ করি। নেগেটিভ হিরো বলতে আমরা ওয়ার্শিপ করছি তাকে যে একজন ফুল অন মার্ডারার, মানে তার বাবার সাথে একটা বাজে কাজ হয়েছে, তার রিভেঞ্জ নিল, আমি এই অবধি জাস্টিফাই করে নিলাম যে ঠিক আছে, একটা হিট অফ দ্য মোমেন্টে ও রিয়াক্ট করেছে। বাট তারপর থেকে যে স্ট্রিং অফ মার্ডার্স করলো, সেটার কোনো জাস্টিফিকেশন নেই। কিন্তু দিজ আর ভিলেন্স ইন রিয়েল লাইফ, দিজ আর ক্রিমিনালস। মানে আমি হয়তো ফিল্ম রিভিউর মাঝখানে একটু মরাল স্পিচ দিয়ে ফেলছি, কিন্তু জিনিসটা হচ্ছে উই শুড নট স্ট্যান্ড বিহাইন্ড দিস পিপল। এটা ক্রিমিনাল, রিয়েল লাইফে এটা খুন করে, এরকম লোককে নিয়ে সিনেমা বানানো উচিত না। রাজকুমার রাও তো রীতিমতো সুপারম্যান এই সিনেমাতে,
ওনার কোনো মানে প্লট আর্মার, বিশাল প্লট আর্মার, মানে ওনাকে কেউ কিছু করতেই পারবে না, দুখানা গুলি লেগেছে তা উনি কিছুই হলো না ওনার, এরকম একটা সিচুয়েশন। এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অনেক বেশি রাখা হয়েছে। ফাইট কোরিওগ্রাফি ওকে, আমি বলবো খুব একটা আহামরি নয়, ডিসেন্ট, বিকজ এভরিওয়ান ইজ ফিজিক্যালি ফিট, ওই জন্য চোখে লাগছে না মারপিটগুলো দেখতে। বাট যেখানে লিটারালি দে আর ক্যারিং মেশিন গান, মানে অটোমেটিক রাইফেলস উইথ দেম, সেখানে কেউ ইউজ করছে না, মানে সামনাসামনি যে চলে আসছে সবাই রাইফেল ফেলে এবার মারপিট করবো, সেই ঘিসাপিটা একদম 1970-60-এর দশকেই পড়ে রয়েছে বলিউড। ফিল্মের দুটো হাফ একদমই ভালো, স্পেসড আউট নয়। ফার্স্ট হাফটা একটু শর্ট লাগে, সেকেন্ড হাফটা অনেকটা টেনে দিয়েছে। এবং যেহেতু ফার্স্ট হাফে কোনো প্লট বিল্ড আপই হয়নি, কোনো ক্যারেক্টার ইন্ট্রোডাকশন প্রপারলি হয়নি, ওই জন্য মেন ফিল্মটা সেকেন্ড হাফেই হচ্ছে। ফার্স্ট হাফটা আপনি পুরো বাদ দিয়ে দিন, ওন্ট ম্যাটার। ফিল্মে কন্টিনিউটি ইস্যুর আছে, এটা পুরোপুরি স্পয়লার হয়ে যাবে, ওই জন্য যতটা পারছি হিন্ট দিয়ে বলার চেষ্টা করছি। ক্লাইম্যাক্স সিনটা শুরু হয় দিনের বেলা এবং শেষ হয় রাত্রির বেলা। এবং আপনি বলতে পারেন হ্যাঁ তো শুরু দিনে রাত্রে শেষ হতেই পারে না, বেসিক্যালি 1 ঘন্টার, মানে ধরুন কিভাবে বলবো, ধরুন আমাকে কেউ মারলো এবং আমাকে মেরে ঘরে রেখে দিয়ে সে বাইরে ওয়েট করছে। কতক্ষণ ওয়েট করবে সে? 6 ঘন্টা, 7 ঘন্টা, কয়েক মিনিট ওয়েট করবে। এখানে ভেতরে একজনকে মারলো, মানে মারলো মেরে ফেললো না, আহত হয়েছে, সে পড়ে রয়েছে, বাইরে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, রাত্রির হয়ে গেল। পুরো বুঝবেন কন্টিনিউটি ইস্যু। হ্যাঁ, খুব কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস দেখলাম, দুর্গাপূজায় গেরুয়া পতাকা। এটা বুঝতে পারলাম না, আমি তো দুর্গাপূজায় অনেকবার গেছি, এটা দেখিনি চোখে। ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর একদম টেমপ্লেটে বসানো জেনারিক ব্যাকগ্রাউন্ড স্কোর। ওয়ার্ডস ফর দিস ফিল্ম, যদিও স্ক্রিন প্লে, ডিরেকশন এগুলো কোনোটাই সেইটাকে ম্যাচ করতে পারে না, বাট ফিল্মের গানগুলো খুব অডলি প্লেসড, মানে যেখানে হয়তো আপনার মনে হবে একটা ইমোশনাল মোমেন্ট বিল্ড হতে যাচ্ছে, সেখানে দুম করে গান শুরু হয়ে গেল, মানে পুরোটা ডিজলভ হয়ে যাবে, ডাইলিউটেড হয়ে যাবে, আপনি আর ফিলই করতে পারবেন না যে এরকম হলো। প্রথমত আপনি কোনো ক্যারেক্টারের সাথে ইনভেস্টেড না, কারোর সাথে আপনি ইনভলভ নয়, কারোর সাথে আপনার সেরকমভাবে ওয়াকিবহল হয়নি যে এই ক্যারেক্টারটাকে আমি পছন্দ করি, এ মরলে আমার গায়ে লাগবে। এমনভাবে সিনেমাটা সাজানো, কে মরলো কে বাঁচলো, ইউ ওয়ন্ট গিভ আ। আমি এই সিনেমাটাকে আর বিশেষ বিশ্লেষণ করতে চাই না, কারণ এর মধ্যে আমি যদি ওরকম প্রবলেম বার করি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। মানে এর মধ্যে কোনো কিছু লাইকেবল নেই, একটা জিনিসও লাইকেবল নেই এই সিনেমার মধ্যে। এই সিনেমাটা একমাত্র তাদের দেখে ভালো লাগবে যাদের ব্রেনলেস মারপিট দেখতে ভালো লাগে। সেটাও যদি একটা স্ট্যান্ডার্ডে ভালো লাগে, দেন এটা ভালো লাগবে না। বাট একদম মানে ফুল ননসেন্স ব্রেন রট মারপিট যার ভালো লাগে, তারই এই সিনেমাটা ভালো লাগবে। আরেকটা ভালো লাগবে যে হচ্ছে ডাইহার্ড রাজকুমার রাও ফ্যান, বিকজ এই সিনেমাতে শুধু ওকেই দেখানো হয়েছে। আমার তো মনে হলো হয়তো এডিটিংয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির সিনগুলো কাট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সিন ধরে ধরে প্রচুর জিনিস আমার বলার রয়েছে, যেটা বলে আমি শেষ করতে পারবো না। এই ভিডিওটা প্রায় 40 মিনিটের মতো লম্বা হয়ে যাবে। এক একটা সিনে সেন্সলেসনেস ফুটে ফুটে এসছে, এক একটা ক্যারেক্টারের মধ্যে মানে ইউজলেসনেস ফুটে ফুটে এসছে। তো সেইগুলো আমি তো আর করে ভিডিওটা বাড়াবো না, আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে ওয়াই মাই হ্যান্ডস আর টাইড। তো ওভারঅল এই ছিল আমার ভিউজ অন মালিক। আমি এই সিনেমাটাকে 10-এ 1.5 দেবো। অ্যাকচুয়ালি প্রথমে 2 দিয়েছিলাম, বাট হুমা কুরেশিকে দিয়ে আইটেম সং করানোর জন্য আমি হাফ কেটে নিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।